সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জিটিভির সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বাংলাদেশের মানুষের জন্য হাউস বিনির্মাণে সহযোগিতা করে আসছেন এবং বাংলাদেশের মানুষের আস্থা অর্জনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি ইন্স্যুরেন্সকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। আমরা যদি বিদেশে দেখি, বিদেশের কোনো শিল্প কলকারখানা ইন্স্যুরেন্সবিহীন হয় না, অথচ আমাদের দেশে এই নিয়ে উদাসীনতা দেখা যায়। এই দুটি বিষয় নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল মান্নান এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব হাসান তারেক। জনাব আব্দুল মান্নান এবং জনাব হাসান তারেক, আপনাদের দুজনকে আমাদের বিজনেস শো অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে জনাব আব্দুল মান্নানের কাছে যেতে চাই। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 1952 সালে প্রতিষ্ঠিত এবং সেই 52 সাল থেকেই তারা একটা প্রোডাক্ট নিয়ে মূলত কাজ করে, সেটা হলো হাউজিং সেক্টর। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের একটা স্বপ্ন থাকে বাড়ি করার, এটা প্রত্যেকেরই স্বপ্ন থাকে। সেই বাড়ি বিনির্মাণে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যারা বাড়ি নির্মাণ করতে চায় তাদের পাশে থাকে। সেখানে হাউস বিল্ডিং ফাইন্যান্সের প্রজেক্ট ওয়াইজ যদি একেবারে লয়ার মিডল ক্লাস হয়, তাহলে আমরা 90% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সহায়তা দিয়ে থাকি, আর 10% ইকুইটি থাকে যিনি বাড়ি নির্মাণ করবেন। আর যদি অন্য ক্ষেত্রে আমরা 80% বিনিয়োগ করে থাকি আর 20% গ্রাহকের থাকে। এটা নিয়েই মূলত হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে কাজ করছে এবং হাউজিং সেক্টরে এই মুহূর্তে আমি বলতে পারি যে আমরাই সবচেয়ে লোয়েস্ট রেট অফ ইন্টারেস্ট বা মুনাফায় আমরা বিনিয়োগ করছি। আমি দুইটা জিনিসই এখানে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, একটা হলো ইন্টারেস্ট, একটা হলো মুনাফা। তো হাউস বিল্ডিং ফাইন্যান্স শুরুতে একেবারেই সুদভিত্তিক ঋণের সাথেই জড়িত ছিল, কিন্তু আপনি জানেন যে আমাদের পেইড অফ ক্যাপিটাল যদিও আমাদের 500 কোটি টাকা, আমরা গভর্নমেন্ট থেকে পেয়েছি মাত্র 115 কোটি টাকা। ফলশ্রুতিতে আমাদের তহবিলের যখন স্বল্পতা দেখা দেয়, তখন আমরা বিভিন্ন ডেভেলপার পার্টনার যারা আছে তাদের সাথে যোগাযোগ করি। এরই ধারাবাহিকতায় আমরা 2018 সালে প্রথম আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকেই প্রথম আমরা 928 কোটি টাকা পাই। এই ফান্ডটা টোটালি শরিয়া বেসড এবং এই শরিয়া, আমাদের একটা শরিয়া বোর্ডও রয়েছে। সেই শরিয়া বোর্ডের মাধ্যমে আমরা এই 928 কোটি টাকা সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হই। ফলশ্রুতিতে আইএসডিবির যারা সদস্যভুক্ত দেশ ছিল তাদের মধ্যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স প্রথম দিকে স্কোর করে। পরবর্তীতে ওইটা সফল বাস্তবায়নের পর আমরা তাদের কাছে আরও কিছু ফান্ড চাই, যেহেতু আমাদের দেশে ফান্ডের একটা বিশাল আপনার ক্রাইসিস আছে আপনারা জানেন। এরই ধারাবাহিকতায় তারা সেকেন্ড পর্যায়ে তারা আমাদেরকে 270.57 মিলিয়ন ইউরো, প্রায় 3,500 কোটি টাকা এই সেক্টরে দিচ্ছে, যেটা এখন বর্তমানে আমরা বিনিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং এটার ব্যাপক চাহিদাও রয়েছে। তো আপনারা জানেন এখানে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাংকিং সেক্টরে যে ফান্ডের একটা ক্রাইসিস, আর ফান্ড যারাও সরবরাহ করছে এখানে মুনাফা বা সুদের হারটা অনেক বেশি। তো আমরা শুধু ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোতে 10% রিডিউসিং ব্যালেন্স এবং তার বাইরে সমস্ত জেলা উপজেলা শহরে আমরা 9% এবং কৃষক আবাসন নামে আমাদের একটা প্রকল্প রয়েছে যেখানে আমরা 8% দিয়ে থাকি। এটা সরকার প্রতিষ্ঠা করেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য, কিন্তু অভিযোগ হচ্ছে সেটা হচ্ছে আপনার উচ্চবিত্তরা এই সুবিধাটা বেশি পেয়ে থাকে। এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, মানুষ তো বলার সময় অনেক কথাই বলে। এখানে আপনি জানেন যে আমাদের হাইয়েস্ট সিলিং হলো
ঢাকা শহরে সর্বোচ্চ 2 কোটি টাকা, জেলা পর্যায়ে 1 কোটি টাকা, উপজেলা পর্যায়ে 80 লাখ টাকা। তো এই 80 লাখ টাকা বা 1 কোটি বা 2 কোটি টাকার জন্য উচ্চবিত্তরা কখনোই এখানে আসবে না। তাদের জন্য রাষ্ট্রায়ত্ত বড় বড় ব্যাংক রয়েছে, তারা ওখানেই চলে যায়। এই অল্প টাকার জন্য উচ্চবিত্তরা এখানে আসার কোনো আগ্রহ নেই বা সুযোগও নেই। এখানে মূলত একেবারে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য আপনার স্বপ্ন নীর নাম একটা প্রোডাক্ট করছে, যেখানে 90% ফাইন্যান্স এমপি ভুক্ত শিক্ষকরা যদি আপনি বলেন এরা উচ্চবিত্ত, তাহলে আমার বলার কিছু নাই। আমরা চাই সরকার এটা যাদের জন্য করেছে, স্পেশালি আপনার মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তারা এই সুবিধাটা পাক, এটা আমরা চাই। আমরা একটু জনাব হাসান তারেকের কাছে যেতে চাই। আমরা ইন্স্যুরেন্স নিয়ে বিভিন্ন কথা শুনি, বিশেষ করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়টা প্রায়শই আমরা শুনি। সম্প্রতি আমরা যেটা শুনেছি, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সেখানে আগুন লেগেছে। আবার এটা অভিযোগও আছে যে আগুন লাগার পর ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমগুলো ঠিকভাবে দেয় না, এবং বাংলাদেশে যতগুলো শিল্প কলকারখানা আছে আসলে সবগুলো ইন্স্যুরেন্সের আওতায় আছে কিনা, এটার প্রয়োজনীয়তা কতটুকু, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। প্রথমে আমি আসি শিল্প কলকারখানায় যে ইন্স্যুরেন্সটার ম্যান্ডেটরি, এটা কেন হয়েছে ম্যান্ডেটরি? আপনি যখন একটা শিল্প কারখানা স্থাপন করবেন, সেই কারখানাটার জন্য ফায়ার লাইসেন্স আপনার প্রয়োজন আছে, আপনার বন্ড লাইসেন্সের দরকার। আপনি এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করে র ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে আপনি এক্সপোর্ট করবেন, ব্যাক টু ব্যাক করবেন, এটার জন্য আপনার কিন্তু ফায়ার লাইসেন্স দরকার, বন্ড লাইসেন্স দরকার, যার কারণে ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি আছে। তো বাংলাদেশে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স মার্কেটটা, জেনারেল ইন্স্যুরেন্স মার্কেটটা প্রায় 5,500 কোটি টাকার মার্কেট। আপনি যেহেতু বাধ্য, আপনার কাগজের জন্য ইন্স্যুরেন্স করা লাগে, এটার জন্যই কিন্তু ইন্স্যুরেন্স করছে মানুষ, ব্যবসায়ীরা। সবচেয়ে কম খরচে বেশি বেনিফিটের জন্য এই ইন্স্যুরেন্সটা যদি খুঁজেন, ইন্স্যুরেন্সটা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড। আপনার দুর্ঘটনা ঘটলে কিন্তু আমরা আপনার পাশে আছি। বিমা অর্থাৎ কি, বিপদে মা। তা আমরা যদি মায়ের মতো আপনাদেরকে, মানে শিল্প কারখানাকে আগলে রাখি, তো ওনারা যদি সচেতন না হয়, যদি জাস্ট কাগজটা নেওয়ার জন্য ইন্স্যুরেন্স করে, তাহলে তো আপনি ব্যাপক ক্যাপাসিটি ইন্স্যুরেন্স আপনি কনজিউম করতে পারলেন না। এটা ভেরি আনফর্চুনেট। আপনার এয়ারপোর্টে যে দুর্ঘটনা ঘটেছে, এটা কিন্তু আনএক্সপেক্টেড, এটা কিন্তু কেউ জানতো না, আশাও করে নাই। এত একটা সুরক্ষিত প্লেসে কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো? তো এই দুর্ঘটনা ঘটার আগ পর্যন্ত কিন্তু বিজনেসম্যানরা যখন ইম্পোর্ট করছে, সেই ইম্পোর্টের ওই কাগজ, এলসির জন্য কাগজ দরকার পোর্ট টু পোর্ট। আপনি পোর্ট অফ অরিজিন থেকে পোর্ট অফ ডেস্টিনেশন পর্যন্ত আপনি মালটা এনেছেন, আপনি পোর্টে যখন ল্যান্ড করলে এ পর্যন্ত আপনার রিস্কটা কভারেজ করলে, এটা ওনারা মনে করেছে যথেষ্ট। এটার বাইরে আমার রিস্কের দরকার নাই, কারণ আমার প্রিমিয়াম বেশি লাগে। তো প্রিমিয়াম কমানোর জন্য ওনারা কী করলো, ওই অল্প একটু রিস্ক নিয়ে পোর্ট টু পোর্ট আপনার ইন্স্যুরেন্সটা কভারেজ নিল। কিন্তু দুর্ঘটনা লাগার ফলে কি হলো, আপনার দুইটা রিস্ক, আমাদের এয়ার অল রিস্ক আর এয়ার রিস্ক অনলি। তো এয়ার রিস্ক অনলি কিন্তু পোর্ট টু পোর্ট ক্যারি করে, আর এয়ার অল রিস্কে আপনার পোর্ট থেকে লোডিং আনলোডিং হয়ে আপনার ফ্যাক্টরি ওয়্যারহাউস টু ওয়্যারহাউস ক্যারি করে। তা আপনি কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হলেন। অতএব আমাদের উচিত যে গ্রাহকদেরকে আমরা এখন বলতে চাই, ইন্স্যুরেন্সটা শুধু কাগজের জন্য না, এটার ব্যাপকতা এবং এটার যে গুরুত্ব, এটা দুর্ঘটনা ঘটলে বোঝা যায়। অ্যাকচুয়াল যদি আপনি ক্ষতিপূরণ পেতে চান, তাহলে কিন্তু ইন্স্যুরেন্সটা যথাযথভাবে আপনাকে নিতে হবে। তো এই যথাযথভাবে নেওয়ার জন্য আমরা এখন বর্তমানে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম, আমরা যৌথভাবে আমরা গ্রাহক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এই লক্ষ্যে কাজ করছি। ওনাদেরকে বোঝাচ্ছি যে আপনি ইন্স্যুরেন্সটা নেন, কতটা গুরুত্বপূর্ণ হলে আপনার এই ক্ষতিপূরণ পাবেন। এই জিনিসটা না করা পর্যন্ত, এটা ওনারা যদি সচেতন না হয়, ততক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্সটা কিন্তু ওরকম কাজে আসবে না। বিমা অর্থ বিপদে মা, আপনি যথার্থই বলেছেন। বিপদে মায়ের মতো যদি বিমা কাজ করে, তাহলে আর আমাদের এটা নিয়ে আর কথাই বলতে হয় না। যেটা আপনার বিদেশে আমরা যেটা দেখি মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, বিশেষ করে আপনি কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনার গাড়িটা নষ্ট হয়েছে, আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিলেন, ওনারা একটা গাড়ি রিপ্লেস করে দিয়ে আপনার গাড়িটা নিয়ে গেল এবং এটা ঠিক করে দিল। আপনি এই যে বিপদে মা যে কথাটি বলেছেন, ঠিক এইরকম একটা সার্ভিস পাচ্ছেন বিদেশের মাটিতে, কিন্তু আমাদের দেশে এটা কল্পনা করা যাচ্ছে না। আমরা এটা কবে কল্পনা করতে পারি বলে আপনি মনে করেন, এবং এটার জন্য আসলে কি করা দরকার, আপনি যদি আমাদেরকে একটু বলতেন। এটা একটা জিনিস আপনি খেয়াল করবেন যে মোটর ইন্স্যুরেন্সটা কিন্তু বাংলাদেশের আগে ছিল, যেটা আমরা 1 লাখ বা থার্ড পার্টি মোটর বিমা, তৃতীয় পক্ষ মোটর বিমা, যেটা ম্যান্ডেটরি ছিল, এটাও কাগজের জন্য ছিল। তো এটা কিন্তু ক্লেম কভারেজ ছিল, এটা কিন্তু থার্ড পার্টি, অর্থাৎ আপনি যদি কাউকে ক্ষতিগ্রস্ত করেন আপনার মোটর গাড়ি দ্বারা, তাহলে সে কিন্তু ক্ষতিপূরণটা পাইতো। কিন্তু এটা কিন্তু মানুষ জানতো না
যার ফলে এই গ্রাহকরা কিন্তু এই ক্লেমটা করতো না এবং এই সম্পর্কে তাদের মানে আমরাও তাদেরকে নলেজে দেই না অনেক সময়, এটা আমাদেরও ব্যর্থতা। তো এখন মোটর ইন্স্যুরেন্সটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে সবাই মনে করলো যে কম্পেনসেশন যে প্যাকেজটা, মানে কম্পালসারি যে প্যাকেজটা ফার্স্ট পার্টি, সেটা মনে হয় ম্যান্ডেটরি হয়ে যাবে। মানে ওটাও কাগজ হবে, প্লাস হচ্ছে গাড়ির দুর্ঘটনা কবলিত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ম্যান্ডেটরি মোটর ইন্স্যুরেন্সটা করা লাগবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাও কার্যকর হলো না। কিন্তু আমাদের দেশটা একটা মানে প্রথম বিশ্বের এখন মনে করেন যে একমাত্র দেশ যেখানে মোটর ইন্স্যুরেন্স ছাড়াই গাড়ি চলে। আমরা কিন্তু বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আমরা আবেদন করেছি যে মোটর ইন্স্যুরেন্সটাকে আপনারা দ্রুত চালু করেন। এটা কিন্তু নতুন আঙ্গিকে চালু হচ্ছে। আপনি যেটা বলেছেন, আসার কথা হচ্ছে যে কম্পেনসেশন প্যাকেজটা বাড়ানো, তাদের প্রিমিয়ামের অংশটা একটু বাড়ানো, প্লাস দুর্ঘটনা কবলিত প্যাকেজটা আরেকটু বাড়ানো, কম্পেনসেশন প্যাকেজটা বাড়ানো, সব কিছু নিয়ে একটা উন্নত মানের প্যাকেজ করার চিন্তা ভাবনা চলছে বর্তমানে। এবং এটা যদি মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই কমিটি থেকে যদি আপনার অনুমোদন হয়ে আসে, তাহলে কিন্তু আপনি বহির্বিশ্বের মতোই একটা বিমা সুবিধা, মোটর বিমা সুবিধা আমরা পাবো বলে আমরা আশা করি। আমরা চাই আমরা এই সুবিধাটাতে পাই, যাতে আমরা এই সুবিধাটা বাংলাদেশের মানুষ ভোগ করতে পারি। আমরা এই বিষয়ে আপনার সাথে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় শুনবো। আমরা যে আলোচনায় ছিলাম, আমরা মোটর ইন্স্যুরেন্স নিয়ে আলোচনায় ছিলাম, আপনার কাছ থেকে এটা নিয়ে আমরা শুনবো। আমি একটু জানাব আব্দুল মান্নান সাহেবের কাছে যেতে চাই। আপনি জানেন যে প্রবাসীদের রেমিটেন্স নিয়ে বাংলাদেশ অনেক বড় উপকৃত হচ্ছে এবং এই রেমিটেন্সটা দিয়ে বাংলাদেশ অনেকটা সচল আছে বলা যায়। তো হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রবাসীদের নিয়ে কি আপনারা নতুনভাবে কোনো প্ল্যান সাজিয়েছেন বা আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? রেমিটেন্সটা আসলে কমার্শিয়াল ব্যাংক যারা তারাই ডিল করতে পারে। নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা আদার যে অর্গানাইজেশন আছে তাদের পক্ষে এই ফরেন রেমিটেন্সটা দেওয়ার কোনো সুযোগ নাই, আইনগতভাবেই সুযোগ নেই। তবে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স প্রবাসীদের জন্য প্রবাস বন্ধু নামক একটা প্রজেক্ট চালু করেছে, যারা দেশের যে কোনো প্রান্ত থেকেই, বাংলাদেশের নাগরিক যে কোনো প্রান্ত থেকেই এখন অনলাইনেই আমাদের এই লোনের জন্য আবেদন করতে পারবেন এবং তার সমস্ত ডকুমেন্টগুলো অনলাইনেই হবে। সুতরাং তাকে বাংলাদেশে এসে আবেদন করতে হবে, ফাইল প্রসেস করতে হবে, নো নিড, এটার দরকার নেই। আমরা এখন এমন আমাদের কিছু ডেভেলপ করছি প্রযুক্তিগতভাবে, যেখানে ঘরে বসেই সে পৃথিবীর এক প্রান্ত থেকে আপনি শুধুমাত্র যেদিন লোনটা ডিসবার্স হবে সেই যেহেতু তার ওই দিন কিছু সাইনের দরকার আছে এবং কিছু ডকুমেন্টারি সম্পন্ন করতে হয়, তাহলেও আমরা সেটাকে তাদেরকে জানিয়ে দেই যে আপনি ওই ডেটে আসবেন। ওনার সুবিধা মতো ডেটেই আমরা ফিক্স করি, কারণ ইচ্ছা করলেই বিদেশ থেকে একজন লোক রাতারে আসতে ওনার সাথে আমরা আলোচনা করি, ডেটটা ফিক্স করি এবং ওই ডেটেই যাতে তিনি সমস্ত ডকুমেন্ট সম্পন্ন করে তার লোনটি নিতে পারেন, সেই সুযোগ সুবিধা কিন্তু আমরা দিতে পারি। পাশাপাশি উনি ঘরে বসেই দেখতে পারে তার ফাইলটা এখন কোথায় আছে। আমার মনে হয় যেটা বাংলাদেশে একমাত্র বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে এই সেবাটা চালু করেছে, যে ঘরে বসেই তার ফাইল কোন অফিসে আছে, কোন ডেস্কে আছে এবং ডেস্ক অফিসার কয়দিন ধরে রাখতে পারো সেটাও আমরা কিন্তু অনলাইনে দিয়েছি। সুতরাং ফাইল স্যাংশন হয়ে অটো তার কাছে স্যাংশন লেটার পর্যন্ত চলে যাচ্ছে। সুতরাং কোথাও যদি বিলম্ব হয় সাথে সাথে ঋণ গ্রহীতা তার বা গ্রাহক তার সাথে যোগাযোগ করতে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও বুঝতে পারি হেড অফিস থেকে যে তার ফাইলটা কোথায় আটকে আছে, কেন আটকে আছে। যদি তার কোনো কোয়ারিজ থাকে তাহলে সাথে সাথেই তাকে কিন্তু জানিয়ে দিতে হবে এবং ওটা সলভ হওয়ার সাথে সাথেই ফাইলটা ফরওয়ার্ড হয়ে আমার পর্যন্ত আসবে এবং এটা স্যাংশন হওয়ার পরে অটো তার কাছে চলে যাবে। সুতরাং আমি বলবো প্রবাসীরা যারা অনেক কষ্টের ইনকাম করে তাদের প্রতি আমি অনেক শ্রদ্ধা জানাচ্ছি। সুতরাং আমরা যারা আমাদের প্রবাসী ভাই বোনেরা আছেন অনেক কষ্টের উপার্জিত ধন, তারা যেন একটা সুন্দর বাড়ি করতে পারে তার জন্য আমরা আমাদের আইনগত সহায়তা যতটুকু দরকার দিয়ে থাকি। সরকারি প্রতিষ্ঠানে এরকম একটা প্রতিষ্ঠানের এরকম সার্ভিসকে আমরা স্বাগত জানাই। আমরা একটু জানাব হাসান তারেকের কাছে যেতে চাই। আমরা শুনেছি আপনার নন লাইফের এজেন্ট কমিশন বা কমিশন বন্ধের কথাটা আমরা শুনতেছি। এই কমিশন বন্ধের বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলতেন, আসলে এটা কি আপনাদের জন্য উপকার হবে বা এটা আইনের সাথে বা রুলসের সাথে কোনো ধরনের কমপ্লিকেশনস আছে কিনা, নন কমপ্লায়েন্স হয়ে যাবে কিনা, এটা যদি আপনি বলতেন। কমিশনটা বলতে তো অ্যাকচুয়ালি এজেন্ট কমিশনটা এটা নাম ছিল। তো এজেন্ট কমিশনটা কিন্তু আপনার একটা নির্ধারিত একটা সংখ্যা আছে। এজেন্টের নিয়োগের মাধ্যমে যখন ব্যবসা বাণিজ্য করা হয় সেটার এগেনস্টে কিন্তু আপনি এজেন্টকে আমরা 15%
আপনার ইয়ে দিতাম, কমিশন দিতাম। কিন্তু অ্যাকচুয়ালি এটা কি হয়েছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, আপনার এজেন্ট ভিত্তিক যে ব্যবসাগুলো ছিল নন লাইফে, অ্যাকচুয়ালি কিন্তু এজেন্টের কমিশনটা কিন্তু এখন চলে যেত গ্রাহকের কাছে। এটার জন্য নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে ফান্ড ক্রাইসিসে পড়েছে, যে আপনার প্রচুর টাকা কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে। এখন এই যে অনৈতিক একটা প্রতিযোগিতার মাধ্যমে আপনার অধিক হারে কমিশন বের হয়ে যাওয়াটা, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা সাংঘাতিক একটা হুমকি। এটা আমরা অলরেডি এটা সুখের বিষয় যে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে এই কমিশনটাকে আমরা স্থগিত করার জন্য একটা আবেদন করেছি। তো এটা যদি বীমা উন্নয়ন কর্তৃপক্ষ যদি আমাদেরকে সেটা স্থগিত করার আদেশটা দেয়, সেক্ষেত্রে আমরা এই অনৈতিক কমিশনের যে পথটা, এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিশাল ফান্ড ক্রিয়েট হবে, এবং সেটা অ্যাকচুয়ালি ধরেন আমাদের যে জিডিপিতে যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির যে অবদান, সেটা হচ্ছে 0.04, মানে এটা 1%ও না। তাহলে আমরা যখন এই অনৈতিক প্রতিযোগিতা থেকে যখন আমি ফিরে আসব, তখন কিন্তু আমার অটোমেটিক ফান্ড ক্রিয়েট হচ্ছে। এই ফান্ডটা কিন্তু জিডিপিতে আমরা ইকোনমিতে গ্রোথ করার জন্য আমরা পেনিট্রেশন করতে পারছি। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য দরকার, অতীব দরকার, এবং কমিশনটা বন্ধ হয়ে গেলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিশাল একটা আপনার দেশে অর্থনৈতিক অবদান রাখতে পারবে। সুখবর হচ্ছে 1 জানুয়ারি থেকে 2026 আমরা আশা করছি এজেন্ট কমিশনটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। আমরা চাই ইন্স্যুরেন্সের পেনিট্রেশন বাড়ুক এবং জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়ুক। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে 4%, সেখানে আমাদের 0.5%-এর নিচে, আপনি যেটা বলছেন 0.04%, এটা আসলে হতাশাব্যঞ্জক। আমরা চাই পেনিট্রেশন বৃদ্ধির মাধ্যমে আপনার এটা বাংলাদেশের ইকোনমিতে বড় একটা অবদান রাখুক। এটা অবশ্যই আমরা চাই। আমরা জনাব আব্দুল মান্নানের কাছে আর একটু যেতে চাই, সেটা হচ্ছে আমরা ব্যাংকিং খাতে সবসময় এনপিএল এর কথা শুনে থাকি, যে নন পারফর্মিং লোন। তা আপনারা তো লোনের কাজ করে থাকেন, আপনার এখানে এনপিএল এর কী অবস্থা? কি আমরা যেমন ব্যাংকিং খাত নিয়ে যখন আমরা আলোচনা করি, মাঝে মধ্যে শুনি যে 98% পর্যন্ত এনপিএল আছে। তো আশা করি আপনার ওখানে ওইরকম নাই। তারপর আপনার এখানে এনপিএল কী অবস্থা, এবং যদি খারাপ অবস্থা হয় সেখান থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আপনি জানেন এই মুহূর্তে আমাদের টোটাল লোন আউটস্ট্যান্ডিং সারা বাংলাদেশে সকল ব্যাংকের 18.03 ট্রিলিয়ন বিডিটি, অ্যান্ড এনপিএল হলো 6.44 ট্রিলিয়ন বিডিটি। পার্সেন্টেজ যদি এনপিএল সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের জরিপ অনুযায়ী 35.73%। ইটস এ অ্যালার্মিং সিচুয়েশন নিঃসন্দেহে। আর হাউস বিল্ডিং ফাইন্যান্স তার টোটালি ব্যতিক্রম। আমাদের এই মুহূর্তে এনপিএল অনলি 3.45%। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিংয়ের জায়গা হলো যে হাউস বিল্ডিং সেই 52 থেকে এ পর্যন্ত কোনো রাইট অফ করে নাই, কোনো সুদ মওকুফ নাই। এরপরেও যে 3.4, সেটাও স্বাধীনতার আগে। সুতরাং আমরা এনপিএল আমাদের সবচেয়ে লয়েস্ট, শুধু আমরা আমাদের দেশে না, পৃথিবীর উন্নত দেশগুলোর সাথেও যদি আমি কম্পেয়ার করি, তাহলে বিএসবিএফসির এনপিএল একেবারেই কম। আর এটার জন্য মূল যেটা কারণ, এখানে ফান্ড ডাইভার্সিফিকেশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা একসাথে সকল গ্রাহককে একসাথে টাকা দেই না, স্টেপ বাই স্টেপ আমরা এই টাকাটা দিয়ে থাকি। অর্থাৎ যে টাকাটা দিই ওইটা দিয়ে যতটুকু বাড়ি হওয়ার কথা অতটুকু হয়েছে কিনা সেটা আমরা ফিল্ড পর্যায়ে ভিজিট করার পরে যদি দেখি যে না ওটা একদম ইনভেস্টমেন্ট সঠিক আছে, তাহলে সেকেন্ড কিস্তি, থার্ড কিস্তি এইভাবে নিয়ে যায়, এবং আমাদের টাকাও দেওয়া শেষ হয়, বাড়ি নির্মাণও সুন্দর হয়। সুতরাং আমাদের প্রজেক্ট ফেইল হওয়ার বা টাকা রিটার্ন না হওয়ার তেমন কোনো সুযোগ নাই। অর্থাৎ ফান্ড ডাইভার্সিফিকেশন যেটা ব্যাংকিং সেক্টরে আপনারা যেটা দেখছেন যে ক্যাপিটাল ফ্লাইট যেটা বলে থাকি, এটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যে কারণে তাদের এনপিএল যদিও এখন গভর্নমেন্টই বলতেছে যে 35.73, আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি আসছে আরও বেশি হতে পারে। সুতরাং আমার মনে হয় এই দিক থেকে আরেকটু নজরদারি, বিশেষ করে রেগুলেটরি অথরিটি যারা আছে, যারা পলিসি মেকার, যারা রেগুলেট করে এবং যারা এই ফান্ডটা নিয়ে ডিল করে, বা যারা মানি মার্কেটের প্লেয়ার বা ক্যাপিটাল মার্কেটের প্লেয়ার যারা আছে, তারা অত্যন্ত যদি সতর্কতার সাথে এখনও যদি ডিল করে, তাহলে হয়তো আবার এটা ক্ষত হয়েছে, এটা ব্যাক করতে হয়তো সময় লাগবে, বাট সম্ভব।
এটা আমাদের জন্য অবশ্যই খুশির খবর। এনপিএল যদি 5%-এর নিচে থাকে আমরা বলি যে তাহলে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড সাথে এটা আছি, এটা বলা যায়। এটা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন যে এটা ভালো অবস্থানে আছে, এটা অবশ্যই আমাদের জন্য ভালো একটা খবর। আমি জানাব হাসান তারেক সাহেবের কাছে আরেকটু যাইতে চাই, আমাদের দেশের ইন্স্যুরেন্স সেক্টরকে ঘুরে দাঁড়ানোর জন্য কি কি করা উচিত বলে আপনি মনে করেন, যদি আপনার কোনো পরামর্শ থাকে? স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা অবহেলিত। যখন প্রাইভেটাইজেশন হলো, আগে তো ছিল সরকারি সাধারণ বীমা ছিল, যখন আপনার আফটার প্রাইভেটাইজেশন তারপর থেকে কিন্তু আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু অবহেলিত হয়ে আসছে। তো এই এত বড় মার্কেট আমাদের, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যা কিন্তু বেশি হয়ে গেছে মার্কেটের তুলনায়, যার কারণে কিন্তু এটা একটার পর একটা গভর্নমেন্ট আসে আর একটার পর একটা ইন্স্যুরেন্স কোম্পানি পারমিশন দিচ্ছে, ব্যাংক পারমিশন দিচ্ছে, যেটা আমাদের এত এই মার্কেটের জন্য প্রয়োজন ছিল না। তো এত বেশি হওয়াতে কিন্তু আমাদের সেক্টরটা ঠিকমতো কাজ করতে পারে নাই। এইসব কারণে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটা পুরো একটা মানে একটা অন্যরকম সিচুয়েশন চলে গেছে। এবার আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি ইন্স্যুরেন্স সেক্টরে, যে আপনার তরুণদেরকে, বিশেষ করে যারা আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, তাদেরকে আমরা ইন্টার্নি হিসাবে আমরা বিভিন্ন কোম্পানিতে নিচ্ছি, নিয়োগ দিচ্ছি। তারা বিভিন্ন কাজগুলো শিখছে, একটা আগ্রহ প্রকাশ হচ্ছে। জনসচেতনতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম করছি। আমরা প্রতিটা ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু গ্রাহকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে গ্রাহক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। অন্যান্য বিশ্বের যত বড় বড় টাওয়ার, যত বড় বিভিন্ন বিল্ডিংয়ের সমস্ত এম্পায়ারের মালিক কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি। আমাদের দেশে এটা হতে পারে না এতদিন, বিভিন্ন বাধার কারণ, আপনি যেটা আমি একটু আগে আপনাকে বললাম। তো এই বিভিন্ন কারণের জন্য এটা হতে পারে না, কিন্তু এখন আমরা আশা করি যে যদি আমার ফান্ডিং ঠিকমতো ক্রিয়েট হয় এবং সরকার যদি একটা সুন্দর পলিসি গ্রহণ করে, যে এই যে তরুণ প্রজন্মকে ইন্স্যুরেন্স সেক্টরে নিয়ে আসা, আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে যদি আমাদের কাজে লাগাতে পারি, এই তরুণ প্রজন্ম বিশাল একটা প্রজন্ম, এইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের যদি গ্রাহক সচেতনতা বৃদ্ধি করতে পারি, গ্রাহক অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় কথা। আমি ক্ষতিপূরণ পাবো, কিভাবে পাবো, এটা যদি আমি জানতে পারি, তাহলে আমার ইন্স্যুরেন্সের প্রতি আগ্রহটা জন্মাবে। এই নিয়ে এই লক্ষ্যে আমরা কাজ করছি এবং যত ভালো ভালো দিক, আপনার গবেষণামূলক কাজ, ইনোভেশন, বিভিন্ন প্রোডাক্ট ইনোভেশন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। যদি আশা করি এটা আর 2-4 বছরের মধ্যে, আমি মনে করি ইন্স্যুরেন্স সেক্টরটা বাংলাদেশে একটা পায়োনিয়ার মানে অবস্থান নিতে পারবে। আমরা চাই বাংলাদেশে ইন্স্যুরেন্সের অবস্থানের একটা বড় আমূল পরিবর্তন আসুক, সেটা চাই, এবং সেটার সুফলটা যাতে আমাদের জনগণ পেয়ে থাকে। জনাব হাসান তারেক এবং জনাব আব্দুল মান্নান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি জিটিভির বিজনেস এ টু জেড অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং জিটিভির দর্শকদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত জিটিভির ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস এ টু জেড আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, জিটিভির সাথে থাকবেন।